অনেক দিন আগে পটলপুর নামে একটি ছোট্ট গ্রামে অর্জুন নামে একটি 20 বছর বয়সী ছেলে ছিল। অর্জুন অনাথ ছিল, তার মা তাকে জন্ম দিয়েই মারা যায়। তার বাবা, যিনি তাকে লালন পালন করত, কিন্তু অর্জুনের 12 বছর বয়সে তার বাবা হঠাৎ হারিয়ে যায় এবং আর ফিরে আসে না। অর্জুন গ্রামের একটি ছোট্ট ঘরে থাকত। সে একদিন তার ঘরে বসেছিল, তখনই লক্ষ্মী নামে একটি মেয়ে তার জন্য খাবার নিয়ে এলো। ওহ, তুমি আবার আমার জন্য খাবার এনেছো। কারণ আমি জানি তুমি খুব ক্ষুধার্ত এবং তুমি এটাও জানো যে আমি তোমার জন্য খাবার কেন নিয়ে আসি। সত্যি কথা বলতে, আমি কখনোই তোমার এই উপকার ভুলব না। এটা কোন উপকার নয় অর্জুন, এটা আমার তোমার প্রতি ভালোবাসা। এই কথা বলার পর চুপচাপ কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এলো। কিছুক্ষণ পর অর্জুন ও বেরিয়ে এলো। গ্রামের প্রধান তার কুঁড়ে ঘরের সামনে এলো। অর্জুন, খাওয়া দাওয়া হলো? হ্যাঁ মুখিয়াজি, আপনার মেয়ে লক্ষ্মী কিছুক্ষণ আগেই খাবার দিয়ে গেছে। অর্জুন, তুমি এখন বড় হয়েছ বাবা, নিজের যত্ন রাখতে শিখো। মুখিয়াজি 12 বছর বয়স থেকে এখন পর্যন্ত আপনি সবসময় আমার যত্ন নিয়েছেন, কিন্তু এখন আমার লজ্জা লাগে। এখন আমি কিছু কাজ করতে চাই। ঠিক আছে শোনো, গ্রামের কাছের জঙ্গল এখন আর আগের মতো বিপজ্জনক নয়। যদি তুমি চাও সেখানে গিয়ে কাঠ কাটতে পারো, তুমি মধু সংগ্রহ করতে পারো। হ্যাঁ মুখিয়াজি, আমি এটাই করব। এখন সময় এসে গেছে আমি নিজের জন্য এবং যারা আমার আপন তাদের জন্য কিছু করি। অর্জুন কিছুক্ষণ পরে বনের দিকে হাঁটতে শুরু করলো এবং কিছুক্ষণ পরে বনে পৌঁছে গেল। হ্যাঁ, আজ আমি বনে কিছু সুন্দর গাছ দেখে যাই, আর কাল গাছগুলো কেটে বাজারে বিক্রি করব। কারণ মুখিয়াজি আমাকে ছোটবেলা থেকে অনেক কিছু শিখিয়েছেন, সাহায্য করেছে। এখন নিজের পায়ে দাঁড়ানোর সময়। অর্জুন এতটুকুই বলতে সে দেখল একটি গাছ একটি বড় ঈগল বসেছিল। সেই ঈগলটি তার দিকে তাকিয়েছিল। অর্জুন এটাকে অদ্ভুত মনে করল। এই ঈগলটি যা দেখেছে তা অসাধারণ, অন্য ঈগলের চেয়ে অনেক বড়। আর সে আমার দিকে কেন তাকিয়ে আছে? এর মধ্যেই ঈগলটি উড়ে তার কাছে এলো এবং একটি মানুষের কণ্ঠস্বরে বলল, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি বীর শঙ্করের ছেলে। তখন অর্জুন শুনে হতবাক হয়ে বলল, হ্যাঁ, তুমি একটা ঈগল, তুমি মানুষ মতো কথা বলছো কিভাবে? আমি তোমাকে যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও, তুমি কি বীর শঙ্করের ছেলে? হ্যাঁ, আমি বীর শঙ্করের ছেলে। তোমার বাবা কয়েক বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল এবং আজ পর্যন্ত ফিরে আসেনি। তোমার বাবা কোনো সাধারণ মানুষ ছিল না। আরে আমি জানি না তুমি কে, আমি কি করে তোমার কথায় বিশ্বাস করব? তুমি কি কখনো ভেবেছো যে গত 8 বছর ধরে তুমি তোমার বাবাকে ছাড়া আছো? কিন্তু গ্রামে কেউ সেই বিষয়ে কিছুই বলে না, আর কেউ তোমাকে সাহায্যও করতে চায় না, শুধু গ্রামের প্রধান ছাড়া। তুমি তো আমার বিষয়ে সবকিছু জানো, কিন্তু তুমি কে? আমি সে সম্পর্কে তোমাকে এখন বলতে পারবো না, তার আগে আমাকে অভিশাপ থেকে মুক্ত করতে হবে। অর্জুন সেই ঈগলকে দেখে ভয় পেয়ে গ্রামের দিকে দৌড়ে গেল। অর্জুন বাড়ি ফিরে ভয়ে বলল, ওহো, এটা তো একটা ভয়ঙ্কর জঙ্গল, সেখানকার পাখিগুলো খুব অদ্ভুত মানুষের ভাষায় কথা বলে। আমি আর কখনোই ওই বনে যাব না। তারপরে লক্ষ্মী আবার হাতে খাবার নিয়ে এলো। সে অর্জুনকে ভয় পেয়ে যেতে দেখে বলল, অর্জুন, এত ঠান্ডায় তোমার কপালে ঘাম কেন? তুমি এত ভয় পেয়ে আছো কেন? অর্জুন লক্ষ্মীর কাছ থেকে কিছুই লুকায় না। সে কাঁপা কাঁপা ঠোঁটে বলল। তখন লক্ষ্মী কথাটা শুনে ভয়ে ভয়ে বলল, এখন তোমায় আর জঙ্গলে যেতে হবে না। এই কথা বলে লক্ষ্মী বেরিয়ে গেল। আর অর্জুন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে যখন অর্জুন ঘুম থেকে উঠল, তখন তার মনের ভয় শেষ হয়ে গেল আর বলল, আমি ওই ঈগলের কথা শুনে একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। সেই ঈগলটি হয়তো সত্যি আমার বাবার বিষয়ে কিছু জানে, কারণ তার কথাটা আবশ্য সত্যি। আমার বাবার বিষয়ে কোনো গ্রামবাসী আমাকে কিছুই বলে না। এ সম্পর্কে মুখিয়ার কাছে কিছু জানতে গেলে মুখিয়া বলতো আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় মারা যায়, আর আমার বাবা 8 বছর আগে জঙ্গলে গিয়েছিল, কিন্তু আর ফিরে এসেনি। অর্জুন গভীর চিন্তায় ডুবে গেল।
এবং তারপর বনের দিকে গেল। কিছুক্ষণ পরেই অর্জুন বনের সেই জায়গায় পৌঁছে গেল যেখানে ঈগলটা ছিল। তারপর সেই ঈগলটি উড়ে এলো। আমি জানতাম তুমি আসবে, কারণ তুমি তোমার বাবা বীর শঙ্করের মতোই সাহসী। এখন তুমি বলো আমার বাবা সম্পর্কে তুমি কি জানো এবং সে কোথায়? গতকাল আমি তোমাকে বলেছিলাম প্রথমে তোমাকে আমায় অভিশাপ থেকে মুক্ত করতে হবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমাকে তোমার বন্ধু মনে করো, আমি তোমাকে সাহায্য করব। আমি জানি তুমি ছোটবেলা থেকেই দারিদ্র্যের সাথে লড়াই করে আসছো। এটা শুনে অর্জুন দুঃখের সাথে বলল, যখন মুখিয়াজির কন্যা লক্ষ্মী আমায় খাবার দিয়ে যায় তখন আমার খুব লজ্জা লাগে। এটা সত্যি যে সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, কিন্তু আমি এখনো আমার পায়ে দাঁড়াতে পারিনি। তাই কিভাবে মুখিয়াজির কাছে তার মেয়ের হাত চাইব? আমি এই বনের সব রহস্য সম্পর্কে জানি, আমার সাথে এসো। এই কথা বলে ঈগলটি উড়ে গেল এবং অর্জুন তার পিছু পিছু গেল। কিছুক্ষণ পর ঈগলটি একটি গুহার কাছে এসে বসে বলল, এই গুহার ভেতরে চলো। ভেতরে গিয়ে অর্জুন মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর সে একটা বাক্স দেখতে পেল। অর্জুন বাক্সটি খোলার সাথে সাথে তার বিস্ময়ে চোখ বড় হয়ে গেল। ওহ ভগবান, এত হীরা! আরে এগুলো বিক্রি করে আমি তো ধনী হয়ে যাব। এই সব তোমার। প্রথমে তুমি ধনী হও, তারপর আমি তোমাকে বলবো কিভাবে আমি অভিশাপ থেকে মুক্ত হব। তারপর আমি তোমার বাবার সাথে দেখা করাবো। আমি সেই দিনের অপেক্ষা করব। কিন্তু তুমি কিভাবে জানো যে এই বাক্সটি এই গুহার নিচে চাপা পড়ে আছে? তুমি হয়তো ভুলে গেছো যে কিছুক্ষণ আগে আমি তোমাকে বলেছিলাম যে আমি এই বনের সমস্ত গোপন রহস্য জানি। কিন্তু আরও একটা জিনিস আছে, আমি তো কোনোদিন কোনো কাজ করিনি। আর হঠাৎ যদি আমি রাতারাতি ধনী হয়ে যাই, তাহলে গ্রামের লোক আমাকে এ ব্যাপারে নানা ধরনের প্রশ্ন করবে। তুমি গ্রামপ্রধান, কে বলবে যে তুমি ব্যবস্থা করতে শহরে যেতে চাও? আর সেখানে যাও এবং তারপর এই হীরাগুলো বিক্রি করো। আর যখন তুমি ধনী হয়ে ফিরে আসবে, তখন সবাই বুঝতে পারবে যে ব্যবসায় তোমার অনেক সাফল্য হয়েছে। ঠিক আছে, আমি এই রকমই করব। কিন্তু ধনী হওয়ার পরে তুমি আমাকে ভুলবে না তো? মোটেও না, আমি টাকার চেয়ে আমার কাজকে বেশি ভালোবাসি। আর আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। অর্জুন তখন বাক্সটি নিয়ে গ্রামে ফিরে গেল। পরের দিন সে প্রধানের কাছে গিয়ে বলল, আমি রাজ্যে গিয়ে ব্যবসা করতে চাই। তুমি কি কখনো গ্রামের বাইরে গিয়েছো? আর ব্যবসা করার জন্য তো অর্থের প্রয়োজন। আমি রাজ্যে গিয়ে কঠোর পরিশ্রম করব। আমি যা করতে পারি তাই করব। এখন তোমাকে এই গ্রামে কিছু একটা হতে হবে। হ্যাঁ, আমি হব। যদি তোমার উদ্দেশ্য সত্য হয় তাহলে অবশ্যই তুমি তোমার লক্ষ্যে সফল হবে। যাও, আমার আশীর্বাদ তোমার সাথে আছে। অর্জুন বাক্সটি লুকিয়ে গ্রাম থেকে বেরিয়ে এলো। পথে লক্ষ্মীর সাথে দেখা হলো। বিদেশে যাওয়ার পরে আমাকে ভুলে যেও না। অর্জুন প্রথমবার সাহস করে উত্তর দিয়ে বলল, লক্ষ্মী, আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি, শুধু এটা বলতে চাই আমি রাজ্য কেবল তোমার জন্য যাচ্ছি, যাতে আমি সম্মানের সাথে তোমার বাবার কাছে তোমার বিয়ের হাত চাইতে পারি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তুমি তোমার লক্ষ্য অর্জন করো। অর্জুন হাসি মুখে তার রাজ্যের দিকে এগোলো। তিনি সেখানে পৌঁছে একটি জায়গায় দাঁড়ালো এবং বাক্স থেকে কিছু হীরা বের করে একজন ব্যবসায়ীকে দিলেন। ভাই, এটা অনেক অমূল্য হীরা। তুমি এগুলো কোথা থেকে পেলে? এগুলো আমার বাবার, তিনি এক বড় হীরার ব্যবসায়ী ছিলেন। আমি এটা কিনবো। জহুরি অর্জুনকে তার চাওয়া দাম দিয়ে দিল। অর্জুন কয়েকদিন রাজ্যে থেকে হীরা বিক্রি করে সে ধনী হয়ে গ্রামে যায়। প্রধান এবং লক্ষ্মী অর্জুনকে দেখে অনেক আনন্দ হয়। কিছুদিনের মধ্যেই অর্জুনের কুঁড়ে ঘরটি একটি প্রাসাদে পরিণত হয়ে গেল। একদিন লক্ষ্মীর অর্জুনের বাড়িতে আসলো। সে বলল, এখন তুমিও ধনী হয়ে গেছো, গ্রামেও শ্রদ্ধা বেড়েছে। তুমি এখন আমার হাত চাও আমার বাবুর কাছে। হ্যাঁ, চিন্তা করো না লক্ষ্মী, আর মাত্র কয়েকদিন ধৈর্য ধরো, তাহলে আমি নিজেই তোমার বাবার কাছে তোমার হাত চাইতে আসব। হ্যাঁ, তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে।
তারপরে লক্ষ্মী চলে যাওয়ার পর অর্জুন একা বলেছে, হ্যাঁ, একবার যদি আমি আমার বাবাকে খুঁজে পাই, তারপর আমি আমার বাবাকে প্রধান হিসেবে উপস্থাপন করব। আর আমি তোমাকে বিয়ের জন্য তোমার হাত চাইতে একটি চিঠি পাঠাবো। কি আনন্দের মুহূর্ত হবে সেটা। তারপরে অর্জুন বনের দিকে হাঁটতে শুরু করল। অর্জুন বনের সেই স্থানে পৌঁছে গেল, আর সেখানে একটি সাধু আসলো। সে বলল, কে তুমি এবং এখানে কি করছো? তুমি দেখতে অনেকটা অন্য কারো মতো। হয়তো আমি তোমার বাবাকে চিনি। আমি বীর শঙ্করের ছেলে এবং আমি এখানে মাঝে মধ্যেই আসি। সন্ন্যাসী এটা শুনে হতবাক হয়ে গেল, কিন্তু কিছুই বললেন না এবং চুপচাপ চলে গেল। তারপরে একটি ঈগল সেখানে উড়ে এসে হাজির এবং সে বলল, এই সন্ন্যাসী তোমাকে কি বলছিল? সে শুধু বলছিল যে সে সম্ভবত আমাকে চিনে। আমি তাকে বললাম যে আমি বীর শঙ্করের ছেলে। এই সাধু একজন ভণ্ড, সে কেবল সাধু হওয়ার ভান করে। সে পোশাক পরে আছে কিন্তু ভেতর থেকে সে একজন শয়তান। আমি ওই সাধুকে পাত্তা দিই না। আমার শুধু বাবাকে নিয়ে কথা। আমি তোমাকে অভিশাপ থেকে কিভাবে মুক্ত করতে পারবো। আমার সাথে এসো। ঈগলটি অর্জুনকে গুহার দিকে নিয়ে গেল এবং গুহার ভেতরে একটি বিশাল মূল্যবান হীরা ছিল। সেই হীরাটা দেখতে খুব অদ্ভুত ছিল, যার রং ছিল ভিন্ন। আগামীকাল পূর্ণিমার মধ্যরাতে এই জায়গায় আসে। পাথরটি ভেঙে ফেলো। পাথরটি ভাঙার সাথে সাথেই আমি অভিশাপ থেকে মুক্ত হয়ে যাব। তারপর আমি তোমাকে বলবো যে তোমার বাবা কোথায়। আমি কি এই পাথরটি কখনই ভেঙে দেব? না, আগামীকাল পূর্ণিমার রাতে এই পাথরটি ভাঙতে হবে। এই কথা বলার পর ঈগলটি রঙিন আলো মিলিয়ে যায়। অর্জুন তখন চুপচাপ চলে আসে। অর্জুন তার বাড়িতে পৌঁছে তার পিছু পিছু সেই সন্ন্যাসী সেখানে এসে পৌঁছাল। আমি নিজের চোখে দেখেছি যে তুমি সেই ঈগলটি, সাথে কথা বলছিলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি এটা কেন জিজ্ঞাসা করছো? তুমি ঈগলকে চিনি না, সে কোনো সাধারণ ঈগল নয়। হ্যাঁ, আমি সবকিছু জানি। আর ঈগল আমার বাবার কথা জানে এবং আমি আমার বাবাকে খুঁজে পেতে চাই। কিন্তু তোমার বাবা তো এই পৃথিবীতে নেই, আর ওই ঈগল তোমাকে ফাঁসিয়ে এই অভিশাপ থেকে বেরোতে চাচ্ছে। অর্জুন এটা শুনে রেগে গেল। ওহে সাধু মহারাজ, আমি ঋষিদের সম্মান করি, কিন্তু তোমাদের মতো ভণ্ড সাধুদের আমি পরোয়া করি না। তুমি এখান থেকে চুপচাপ চলে যাও। ঋষি কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই অর্জুন তার দাসদের আদেশ দিলেন এবং বললেন, এই সাধুকে বের করে দাও। তখন ভৃত্যরা সন্ন্যাসীকে বের করে দিল। ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন মুখিয়া ও লক্ষ্মী। আরে, তুমি সেই সাধু যে আমাদের জঙ্গলে থাকতো। তুমি অর্জুনের প্রাসাদের সামনে কি করছো? আর অর্জুনের দাসরা আপনাকে ধাক্কা দিয়ে বের করে দিল কেন? অর্জুন বোকা হয়ে গেছে এবং সে ওই একই ভুল করছে, যেটা তার বাবা নিজের প্রাণ দিয়ে ঠিক করেছিল। অর্জুন কাছে রাতারাতি যে এত সম্পদ এসেছে সেটা ওই ঈগলের জন্য। অর্জুন সম্পূর্ণরূপে এখন ঈগলের বশে। আমি অর্জুনকে সত্য বলার চেষ্টা করেছি, কিন্তু সে শোনেনি সেই কথা। বাবা, আমার মনে আছে কয়েকদিন আগে যখন অর্জুন প্রথমবার বনে যায়, তখন সে খুব ভয় পেয়েছিল এবং সে আমাকে বলেছিল যে একটি ঈগল তার সাথে মানুষের মতো কথা বলছিল। আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু আমি তা ভুলে গিয়েছিলাম। আরে, তুই এত গুরুত্বপূর্ণ কথা ভুলি কিভাবে? যদি ঈগল তার অভিশাপ থেকে মুক্তি পায়, তাহলে গ্রাম পুরো ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক, কিন্তু অর্জুন তো শুনতে রাজি নয়। প্রধান সরাসরি অর্জুনের কাছে গেলেন। অর্জুন, আমি কি শুনছি তুমি জঙ্গলে একটি ঈগলের সাথে দেখা করছো এবং সেই ঈগলটি মানুষের মতো কথা বলে? তোমার কি এটা অদ্ভুত মনে হয় না যে একটা ঈগল সে মানুষের মতো কথা বলছে? ওহো, তাহলে আপনি জানেন। দেখুন মুখিয়াজি, শুরুতে অদ্ভুত ছিল, কিন্তু এখন নয়। আর আমি জানি এই কথা আপনাকে সেই সাধু বলেছে। মুখিয়াজি, আপনি তো জানেন 8 বছর আগে আমার বাবা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। আর সেই ঈগল জানে আমার বাবা কোথায়। আমি শুধু আমার বাবাকে খুঁজে পেতে চাই। আমি তার সাথে দেখা করতে চাই। তুমি তোমার বাবা সম্পর্কে কিছুই জানো না।
হ্যাঁ, আমি জানি না কারণ আপনি আমাকে কখনো বলেননি, আর কখনো গ্রামবাসীও কখনো বলেনি। তাহলে আমি কিভাবে জানব? আমি আর কারোর কথা বিশ্বাস করব না। আমি শুধু ঈগলের কথায় বিশ্বাস করি। আর আগামীকাল পূর্ণিমার রাত, তখন আমি ঈগলকে অভিশাপ থেকে মুক্ত করব, এবং সে মুক্ত পাওয়ার পর আমাকে বাবার কাছে নিয়ে যাবে। না, আমাকে যে কোনো মূল্যে আমার বাবার সাথে দেখা করতে হবে। এই কথা বলার পর অর্জুন রেগে গেল। অর্জুন প্রাসাদ ত্যাগ করল। আমার কথা শোন অর্জুন। মুখিয়া ডাকতে থাকলো, কিন্তু অর্জুন সেখানে ছিল না। মুখিয়া হতাশ হয়ে বেরিয়ে এলো। অর্জুনকে থামানো খুবই গুরুত্বপূর্ণ। সেই ঈগল কোনোভাবেই তার আসল রূপে যেন না আসে। এখন আমাদের আগামীকাল রাতের জন্য অপেক্ষা করতে হবে। পরে প্রধান এবং তার মেয়েকে গুহার কাছে নিয়ে গেল এবং বলল, আমার বিশ্বাস অর্জুন এখানে আসবে। কাল আমি অর্জুনের সাথে ঈগলের কথা শুনেছি। ঋষি এই কথা বলেই অর্জুন মাঝরাতে অন্ধকারে সেখানে পৌঁছল। ঠিক সেই মুহূর্তে ঈগলটিও উড়ে এলো। এখানে সাধু মুখিয়া আর তোমার প্রিয় লক্ষ্মীর এসেছে। তারা এই পাথরটি ভাঙতে বাধা দিতে এসেছে। তাড়াতাড়ি তুমি গুহার ভেতর থেকে পাথরটা নিয়ে এসো। তারপর অর্জুন গিয়ে গুহার ভেতর থেকে পাথরটা নিয়ে এসে যখনই পাথরটি ভাঙতে যাচ্ছিল, ঠিক তখনই সাধু মুখিয়া এবং লক্ষ্মী সেখানে আসে। অর্জুন থামো, পাথরটা ভাঙো না। অর্জুন, তুমি অনেক বড় ভুল করছো। না, আমাকে যে কোনো মূল্যে আমার বাবার সাথে দেখা করতে হবে। আরে অর্জুন, আমার কথা মনোযোগ দিয়ে শোন এবং বুঝো। তোমার বাবার কথা কেউ কি জন্য বলেনি? কারণ সে একজন লোভী ব্যক্তি ছিল। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। সে একজন তান্ত্রিক ছিলেন, যিনি তান্ত্রিকের অনেক কিছু জানতেন। তিনি সকল শিল্পে পারদর্শী ছিলেন এবং এই বনের সকল শিল্পের উপর দক্ষ ছিলেন। আর এই প্রকৃত শক্তিকে নিয়ন্ত্রণ করতে চাইছিল। একদিন তোমার বাবার সাথে একজন সুন্দরী মহিলা এসে বলল সে এই বনে শক্তি। যদি তোমার বাবা তাকে বিয়ে করে, তাহলে তারা সমস্ত ক্ষমতা পাবে। তখন তোমার বাবা তার কথা এসে তার সঙ্গে বিয়ে করে নেই। কিন্তু পরে দেখা যায় সেই মহিলাটি একজন রাক্ষসী। সে তোমার বাবার ক্ষমতা ব্যবহার করে এই গ্রামটি ধ্বংস করতে চেয়েছিল। তখন প্রথমবার তোমার বাবা মধ্যে মানবতা জেগে উঠে। সে তার সমস্ত কালো শক্তি দিয়ে সেই ডাইনিটিকে ঈগল বানিয়ে দাও, এবং তার সমস্ত শক্তি এই পাথরের মধ্যে বন্দী হয়ে যায়। আর এই ঈগলটি সেই ডাইনি। তখন ঈগলটি বলল, ওরা মিথ্যা কথা বলছে। যদি আমি ডাইনি হয়ে থাকি তাহলে কেন তোমায় সাহায্য করব? আর গ্রামবাসীরা কি কখনো তোমাকে সাহায্য করেছে? আমি তোমাকে ধন সম্পদ, সম্মান, হীরা ও মুক্তা দিয়েছি। এখন আমি তোমাকে তোমার বাবার সাথেও পরিচয় করিয়ে দেব। অর্জুন কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হয়ে পড়েন। তারপর সে পাথরটি জোরে মাটিতে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যেই ঈগলটি রঙিন রশ্মি দেখতে পেল। একজন ভয়ঙ্কর ডাইনিতে রূপান্তরিত হল। প্রধান এবং সন্ন্যাসী সত্য বলছিল, তোমার বাবা ছিলেন একজন অসাধারণ মানুষ। সে নিজে মরে গিয়ে আমাকে অভিশাপ দিয়ে গিয়েছিল। আর এই পাথর শুধু তুমি ভাঙতে পারতে, কারণ তোমার ভেতরে তার রক্ত আছে। অর্জুন, তুমি একটা বিরাট ভুল করে ফেলেছ। এই ভুলটি সংশোধন করতে চাইলে এখনো সময় আছে। যদি তুমি এটা চাও, তাহলে তোমাকে তোমার জীবন ত্যাগ করতে হবে। তোমার বাবা এই পাথরের ডাইনিটিকে আটকে রেখেছিল, আর এই পাথরে শেষ তুমি করেছ। তাই তুমি তোমার জীবন ত্যাগ করলে এই ডাইনিও মারা যাবে। তখন অর্জুন দৌড়ে যায় এবং পুকুরে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দেয়। তখন ডাইনিটিও পুড়ে ছাই হয়ে যায়। তখন মুখিয়া আর লক্ষ্মীর চোখ দিয়ে জল পড়তে লাগল। সাধু মুখিয়া এবং লক্ষ্মী গ্রামে ফিরে আসেন এবং সেই বহু পুরনো রহস্যের সমাধান হয়।